মানুষের কল্যাণে কাজ করতে গেলে মানুষের বিবাদ মীমাংসার বুদ্ধি বাইর করতে হবে। যার শরীরে জিদ কম সে খুব শান্তিতে। আপনি সব সম্পদ একসাথে করলে মানুষের জীবনে এনে দিতে পারবেন। আমি আপনাদেরকে আইনি সহযোগিতা করবো, এতে কোনো সন্দেহ এবং বিনা খরচায় পাবেন, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু এই সমস্ত ঘটনার পুনরাবৃত্তি আর করা যাবে না। কেউ যদি প্রতিশোধ নিতে চায় সে ভালো থাকতে পারবে না, কোনো দিন ভালো থাকতে পারবে না। সাময়িকভাবে মনে হইতে পারে আমার একটু ক্ষমতা আছে, একটু উত্তেজনা আছে, কিন্তু প্রতিশোধ প্রবণ হইলে সে শেষ পর্যন্ত এই প্রতিশোধের আগুনে নিজে নিজেই জ্বলবে। কিন্তু একটু সময় অপেক্ষা করতে হয়, এটা জগতের নিয়ম। এটা শুধুমাত্র 2-4টা গ্রামের নিয়ম না, এটা সারা দুনিয়ার নিয়ম। আপনি প্রতিশোধ, আর যদি আপনি মনে করেন উনি আমারে বকা দিছে, আমি অতপাইতে খাড়া হইলাম ধরবো, ওনার যে ধরবো, এটা লাগে আমার পরিকল্পনা লাগবে না, রেডি হইতে হবে না, লোক জোগাড় করতে হবে না, আক্রমণ করলে জেলে যাইতে হবে না। এক জিদে কয়টা বাড়াইছে দেয়। আর উনি আমার বকা দিছে, যদি কইতে পারতাম মুরব্বী মানুষ, ঠিক আছে, না বুঝে করছে, বাদ দিতে, তো কাম এখানে শেষ। কামটা তো এখানে শেষ হইতো, কিন্তু কামটা তো এখানে শেষ হয় নাই। এখন ওনারে ধরতে গিয়া, জবাব দিতে গিয়া আমার জীবন নিজেরটাও গোলমাল্যে লেগে গেছে। কেন? আমাদের দেশে মামলার যে বাদী হয় তারও অনেক কষ্ট হয়, কষ্ট হয় না? মামলার যে আসামি হয় তারও অনেক কষ্ট হয়। বাদী হয়ে বিচার পাইতে গেলে যে যতবার সুনামগঞ্জে যাওয়া আসা করতে হয়, এই টাকা জড়ো করলে আরো 2 ক্ষেত কিনতে পারে। কিন্তু ওই যে জিদের কারণে মামলা একটা করছে, 1 ক্ষেত নিচে গায়ে দিকে সেদিকে কোনোভাবে দখল করতে দিবে না। এই জন্য সুনামগঞ্জে যাইতে আর আইতে মাসে একবার হাজিরা, উকিলের টাকা, এইটা সেইটা, বউয়ের গয়না বিক্রি করো, এই করো সেই করো, অবশেষে 2 ক্ষেতের দাম হেনে গেছে গা। গুড়ের লাভ সবাই পিঁপড়ায় খাইয়া শেষ করে দিচ্ছে। লাভ বেছে গুড় আর পিঁপড়ায় দেশে দইরা, তো গুড়ের লাভ তো পিঁপড়ায় খাই শেষ, এটার কয় টাকা লাভ হয়? এই জন্য সমাজের কে সম্প্রীতিপূর্ণ রাখতে না পারলে শুধু রাজনৈতিক ক্ষমতা দিয়া সমাজের মানুষকে ভালো রাখা যায় না, কখনোই না। মানুষের মানবিক বোধ আছে, মানুষ, নারী আছে, পুরুষ আছে, যুবক আছে, বৃদ্ধ আছে, সুখ আছে, অসুখ আছে, ভালো মন্দ কত কিছু আছে মানুষের। এটা কি দল দেখে আসে? আপনি যে দলের লোকই হন না কেন, ক্যান্সার কি আপনার দেখে আসবে নাকি? একবার ক্যান্সার হইলে দল বল পিছন দরজা দিয়ে ফলায়, আর কিছু মনে থাকে না। তখন খালি খুঁজে বালা ডাক্তার কই, বালা ডাক্তার কই, বালা ডাক্তার কই। মার্ডার কেসের আসামি হইলে খুঁজে বালা উকিল কই, তখন খুঁজে বালা দল কই, দল গেছে কইতে হবে। দল তো পিছন দরজা দিয়ে লক্ষণ সেনের মতো পালাই গেছে। নাই তো এগুলো কিছু। আসলেই শেষ পর্যন্ত আমি এই কথাটা বলার জন্যই মোটামুটি এখানে দাঁড়াইলাম। শেষ পর্যন্ত এইটাই, আমরা গ্রামের মানুষ, হাওর অঞ্চলের মানুষ, এটাই মূল পরিচয়। কৃষিকাজ আছে, মানুষ গরিব, খুব সুযোগ সুবিধা নাই, রাস্তা নাই, ঘাট নাই, লেখা নাই, পড়া নাই, বিদেশ নাই। বিদেশ থেকে যে টাকা আসে পূর্বাঞ্চলের মানুষ, এখানে তো বিদেশে এভাবে ঘরে ঘরে কেউ থাকে না। আপনি পূর্বাঞ্চলে গিয়ে দেখবেন বাংলাদেশের বহু জায়গা আছে, ঘরে ঘরে মানুষ লন্ডন আমেরিকা থাকে। আমরা কিন্তু থাকে না এরকম। একটা লোক সৌদি আরব গেলে সকলে হা করে ছায়া থাকে কোন দিন কয়টা টাকা পাবে, কারণ ঘরে ঘরে আয় নাই, ঘরে ঘরে ইনকাম নাই। জমি খেতি একবার মার গেলে জিন্দিগি শেষ, একেবারে 12টা বেজে যায়। এই সিচুয়েশনটা থেকে মুক্তি পাইতে গেলে নতুন বাচ্চা কাচ্চাদেরকে লেখাপড়া করাইতে হবে। নিজের কষ্ট হলেও এদেরকে ঠেললে উপরে দিতে হবে, শহরে যাইতে হবে, আয় ইনকাম বাড়াইতে হবে। আমি আজকে রবিনগর গেছিলাম সকালে, দেখে খুবই ভালো লাগলো। 4-5 জন লোক জাপান যাইতেছে, জাপানি সরকারের পরীক্ষায় পাশ করিয়া কাজ শিক্ষারা জাপান যাইতেছে। বাড়ি তো রবিনগর, হাওরের মাঝখানে না একবারে, কিন্তু এরা বুদ্ধি বাইর করে ফেলছে। বয়স বেশি না, 20 বছর 22 বছর বয়সের ছেলেরা কাজ শিক্ষা বিদেশে যাইতেছে। যদি আমরা এই সামান্য ঠেলাঠেলিতে না ঢুকি আর এই বড় চিন্তা করতে পারি, তা তবেই আমাদের সংসার, সমাজ, এটার মধ্যে একটা পরিবর্তন আসবে। আর তা না করে আমার ভাই তোমার ভাই এগুলো কইরা তো শেষ পর্যন্ত আমি জিতলে তোমারে মারি, তুমি জিতলে আমারে মারো, তো শূন্য রেজাল্ট, তো শূন্য। রেজাল্ট কি? আমি ফাইলে তোমারে মারি, তুমি ফাইলে আমারে মারো, শেষ পর্যন্ত মারা আর মারি। আর রেজাল্ট হলো একটা গোড়ার আন্ডা। এটা বহু কইছে আগে, গোড়ার আন্ডা দেখছেন কেউ? গোড়ার ডিম দেখছেন কেউ?
তে মারামারির রেজাল্টটা আসলে শূন্য, কিছু না। এটার নাম, এই জন্য এটার নাম ঘোড়ার ডিম। এই ঘোড়ার ডিমের মধ্যে থেকে লাভ হবে না। একটা ছোট্ট গল্প করে শেষ করে দিই, এটা ধর্মের গল্প। আল্লাহর রসুলের যখন জন্ম হয় মক্কায়, তখন এগুলো বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। আমরা এখানে গোত্র আছে না, অমুক গোষ্ঠী, তমুক গোষ্ঠী, অমুক গ্রাম তমুক গ্রাম আছে না, এগুলো বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। সবচেয়ে ভালো গোত্রের নাম ছিল কুরাইশ বংশ। আমরা কই না চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব তো তৌহিদ, চৌধুরী সাহেব আছে না এখানে একজন? আজকালকার দিনে চৌধুরী বদ্রী আর কোনো মূল্য আছে? তৌহিদেরও কোনো মূল্য নাই। আছে মূল্য? কারণ কি, আজকাল যুগে ওই যে বড় মানুষ, সাপ, অমুক তমুক, এগুলা মানুষ আগের মতো আর মূল্যবান নাই। সব হয়ে গেছে কে কাজ পারে আর কে কে কাজ পারে না, এটা হয়ে গেছে মূল বিষয়। আগের মতো তো এটা নাই আসলে, এটা বাস্তব। আগে চৌধুরী সাহেব হইলে 7 গুণ মাপ, আগে মনীষ সাহেব হইলে 7 গুণ মাপ, এখন তো এগুলো নাই, এই সিস্টেমই নাই। তো ওই আল্লাহ রসুলের জমানায় এরকম বিভিন্ন বংশ ছিল। সবচাইতে বড় সম্পদশালী বংশের নাম ছিল কুরাইশ বংশ। এই বংশেই রসুলের জন্ম হয়। একটা পাথর, এটার নাম হাজরে আসওয়াদ পাথর, কালো একটা পাথর। কেউ যদি সৌদি আরবে গিয়ে থাকেন, আল্লাহর ঘর আছে, আল্লাহর ঘরে একটা পাথর আছে, এটার নাম হাজরে আসওয়াদ পাথর, কালো। তো বংশের মধ্যে মারামারি লেগে গেছে। একজন কইতেছে এই পাথর আমরা আল্লাহর ঘরে রাখবো, আরেক বংশ কইতেছে এই তোরার সাথে আমরা উন্নত, আমরা রাখবো। হেরা কইতেছে তোরা কি, আমরা হইলাম মক্কার আসল লোক, আমরা এটা রাখবো। একটা মারামারি পরিবেশ তৈরি হয়ে গেছে। কারণ কি, ওই পাথরটা কে রাখবে তার উপর নির্ভর করে ওই বংশের মর্যাদা বৃদ্ধি পাবে। এই জন্য পাথরটা রাখা নিয়ে একটা মারামারি লেগে গেছে। তো মোহাম্মদ তখন ছোট মানুষ, এত বড় বয়স, বেশি বয়স না, কিন্তু তারে খুব সবাই সম্মান করত, সে সত্য কথা বলত। তো সবাই এসে কইছে এই যে বিবাদ, এই মিটাবো কেমন করে এই বিবাদ? তবে আমরা সবাই রাজি, এই মোহাম্মদ যেভাবে বলবে এইভাবে আমরা এই বিবাদ সমাধান করব। সব এভাবে বইছে, আপনারা যেভাবে আইছেন না এভাবে গেছে, সালিশ হবে। মোহাম্মদ সেখানে গিয়েছেন, তখন তিনি রসুল হন নাই, আল্লাহর কোনো মেসেজ তখনও তিনি পান নাই, মানুষ, আমার আপনার মতো মানুষ। তিনি গিয়ে বসে বললেন এই কুরাইশ বংশ থেকে আসো, এই কায়েশ বংশ থেকে আসো, বনু হুজাইব বংশ থেকে আসো, 4-5টা সবাইকে নিলেন, নিয়ে করলেন এই পাথর একটা চাদরের উপর রাখো। এই পাথরটাকে চাদরের উপর রাখলো। সকল বংশের নেতাদেরকে বলল তোমরা সবাই এই চাদরের কোনায় কোনায় ধরো। সবাই চাদরের কোনায় কোনায় ধরলো, পাথরটাকে মাঝখানে রাখলো, সবাই মিলে পাথরটা নিয়ে কাবা শরীফের উপরে রাখলো। বিবাদ মিটে গেল। এইটার নাম হইল সত্যিকার অর্থে নেতৃত্ব এবং রাজনীতি। এটা যদি আপনি করতে পারেন, আর যদি ভাগ করেন এ আমার, হে তোমার, হে তার, হে অমুক, তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে? কোনো দিন না। দেখেন বুদ্ধিটা কি, স্বাভাবিক মানুষের মাথায় বুদ্ধি কী কইতে এইটা ওই মেম্বার সাহেবরে দিয়ে দিলাম, আপনি না রাখতে দেন। কিন্তু বুদ্ধিটা কি, বুদ্ধিটা হইলো না, এক জায়গায় রাখো, কেউ যেন কইতে না পারে আমি রাখছি, হে যেন কইতে না পারে আমার বংশগরিমা মারাত্মক। কইছে এটা থাকবে মাঝখানে, আর সকলে ধরবা সাইডে দে, সাইডে দে, এই সকলে মিললে নে এটা রাখবা। এরপরে কি আর কেউ কইতে পারে যে আমার গরিমা বেশি? সবাই সমান। এগুলোর নাম হলো বিচার, এগুলোর নাম হলো মানুষ। যতক্ষণ আমরা এই সমস্ত রাস্তা অবলম্বন করতে না পারবো, ততক্ষণ এই গুতাগুতি আর খুসাখুসি কইরা আমি ফাঁস করলে তোমার কার্ড নাই, আর তুমি ফাঁস করলে আমার কার্ড নাই, এই কেন আমরা নাগরিক না বাংলাদেশে? বাংলাদেশের নাগরিক, যার ক্ষতি হয়েছে সবারই পাবে। 100টা যদি আসে কোনো গ্রামের জন্য, 100টা যদি আসে, 100 গড় থাকলে ঘরে ঘরে পাবে। যদি 50 গড় থাকে গ্রামের মধ্যে, আসে হলে 20টা, তাহলে এর মধ্যে অধিকতর সত্যিকার অর্থে যারা প্রয়োজন তারা পাবে। এটি তো নিয়ম। কিন্তু এখানে কে কারে ভোট দিচ্ছে, কে কারে ভোট দেয় নাই, এগুলো যদি করতে যায় তাহলে অত্যন্ত ছোট মনের পরিচয় হবে।
যার মন বড় না হে কি বড়? টাকা পয়সা হলে বড় হওয়া যায়? বেশি ফাক্কা করার ঘুমাইলে বড় হওয়া যায়? সবচাইতে বড় বিষয় হলো মন। আপনি মন বড় করবেন, দেখবেন জগৎটা পুরাটাই আপনার মনে হবে। আর মন রে ছোট করবেন, আপনার পাশের বাড়ির ঘরের লোকটারও শত্রু মনে। তো সবাই ভালো থাকবেন। আমি এখানে খাইতে আসি নাই, আমি বলছিলাম কোর্টে ওনারা গেছিল যে আমি যাব একবার, এই জন্য শত ঝামেলাটা পাশে রেখেও শুধু আসছি এই জন্য যে এগুলো দেখতে আমাদের ভালো লাগে না। মানুষ বদনাম কয়, মানুষ অসম্মান কয়, এগুলো ফেসবুকে আসে, অমুকের বাড়ি ভেঙে ফেলছে, অমুককে মেরে ফেলছে, অমুক জায়গায় মার্ডার হয়ে গেছে। শুধু এখানে না, একই ঘটনা কিন্তু রফিনগরে হয়েছে, একই ঘটনা সাদিরপুরে হয়েছে, একই ঘটনা ওইদিকে আলীনগরে হয়েছে। এইভাবে এক গ্রুপ আর গ্রুপ লোক মারছে, এরপরে ওরা গিয়ে আবার অন্যদিকে বাড়ি ঘর নিয়ে করে ধান টান যা আছে সব শেষ করে দিচ্ছে। তো সারা দুনিয়ার মানুষ দিরাই সাল্লাহকে আমাদের মাধ্যমে মানুষ চিনে। তো টেলিভিশন পত্রিকা এই সেই দেখেন না, খবরে খবরে ফেসবুক টেসবুকে চিনে যায়। এরপরে যখন এগুলো বাস্তবে আয় তখন মানুষ আমরা জিজ্ঞেস করে এই আপনি কি, আপনার এরকম কেন? এই মুখ দেখানো যায়? দেখানো যায় মুখ? এমনি তো সুটকুট বাবুগিরি পরে বসে থাকি, মান ইজ্জত সম্মানের কোনো শেষ নাই। এই সমস্ত প্রশ্ন করলে ইজ্জত লুকায় রাখার আর কোনো জায়গা নেই। এইটাই আমাদের মনোবেদনা। এটার জন্য আমি ইনশাল্লাহ যাচ্ছি আলীনগরও যাব, আবার যাব আমি সাদিরপুর, যাব রফিনগর। সত্যিকার অর্থে মানুষের কল্যাণে কাজ করতে গেলে মানুষের বিবাদ মীমাংসার বুদ্ধি বাইর করতে হবে। আর বিবাদ লাগাই দেওয়ার বুদ্ধি যদি বাইর করেন তাহলে কোনোদিনই কল্যাণ করতে পারবেন না। শুধু আগুন জ্বলবে আর জ্বলবে, এটা শেষ নাই। তো কে শেষ দিবে এটা? কে বলবে যে এখানে গিয়ে আর আমি পানি ঢেলে দিলাম? এই জায়গা আপনারা অনেক দুঃখিত। আমি দেখছি, আমি ওই মাথা থেকে সব কিছু ছবি টবি ভিডিও টিডিও তুলে নিয়ে এসি। বাড়ি নাই, একটা দিকে আসলাম তো একটা দোকান ঘর পিছন দিয়ে, যে এটা মানে দোকান ঘর ছিল, এলপিজি গ্যাস ছিল, অমুক ছিল তমুক ছিল, ওগুলো সব চলে গেছে। আবার ওই দুই বাড়িতে গেছিলাম, যে মহিলাটা মারা গেছে তার হাজবেন্ড তো বোবা, 7টা ছেলে মেয়ে, 8টা, 5 বোন 3 ভাই। এটাও তো একটা বিরাট জীবনের লস, এটা সহজ ব্যাপার না। আবার ওইদিকে যে আর একটা ছোট বাচ্চা থেকে মারা গেল, বাঙ্গারির ব্যবসা করে খাইতে, যে বাচ্চাটা 17 বছরের বাচ্চাটা মারা গেছে, এটাও তো বিরাট লস। আবার এইগুলি যে ভাঙছে এটাও তো বিরাট লস। এই যে মানুষের ঘর বাড়ি বাথরুম টয়লেট দোকান বোকান ভাঙ্গিয়া সমান করে ফেলছে, এটাও তো বিরাট লস। সব কিছুর মূলে কি? জিদ। সব কিছুর আসল জায়গায় কি? জিদ, মনের ভিতরে জিদ। এই জন্য 2টা জিনিস শরীর থেকে সরাইতে পারলে ভালো থাকা যায়। এটা হলো মেয়াদ, আর এটা হলো জিদ। যার শরীরে চর্বি নাই হে যে কত আরামে জীবনযাপন করে, যার চর্বি নাই তার কাছে জিজ্ঞেস করে দেখবে। আর যার শরীরে চর্বি বেশি হে অস্বস্তির মধ্যে থাকে, মেয়াদ, বুড়ি। আর আরেকটা হলো জিদ, যার শরীরে জিদ কম সে খুব শান্তিতে থাকে। আর জিদ যার বেশি এ খালি ফাত করে। এরপরে মাচ্চা সব দেখছেন না, এটা এরম করে কেন? সামনে কিছু একটা দেখালে ফুট করে ওঠে না? হ্যাঁ, এটা জিদ বেশি। এই জন্য আমাদেরকে সকলকেই, কে কোন দল করলাম, কারে ভোট দিলাম, কে এ তো ভোটাভুটি তো শেষ, ভোটাভুটি শেষ না? তে এখন কে কি দল করলাম, কারে কি ভোট দিলাম, এটা এখন হিসাবের বিষয় নাকি? আর এরপরে তো সবাই দিরাই সাল্লাহ। এটা তো স্যার বুঝতে তো সবাই যে আমরা যে বর্তমানে যে এমপি সাহেব, তাহলে এই টাইম তো আমরা অভিভাবক দিরাই সাল্লাহ, আজ পর্যন্ত আমরা এখনো দেখছে না কোনো আমরা কি হালে আছি, কি হয়েছে না। এইটা ওনার দ্বারা সম্ভব না, কারণ উনি তো আসলে শারীরিকভাবে চাইলেও পারে না। এটা দায়িত্ব ছিল ওনার সাঙ্গপাঙ্গদের, এই খবর নেওয়া, মানুষের ইজ্জত শরম নিয়ে মানুষ বসবাস করতে পারতেছে কিনা। এই উনি তো আসলে মুরব্বী মানুষ, শরীরে কুলায় না, যাবে কোথায়? এটা বাস্তবে সম্ভব না। তো এটা আমার হলে আমিও পারবো না, আপনার হলে আপনিও পারবেন না। কিন্তু তার যে সঙ্গপঙ্গ যারা আছে, যারা এই কাজের সাথে জড়িত, তাকে যদি সহযোগিতা না করে তাহলে কি করে করবে এটা? তো আমি আপনাদেরকে আর সময় না নিয়ে শুধু এই অনুরোধটা করি, ভুলতে পারার মধ্যেই ভালো থাকা যায়, স্মরণ রাখলে ভালো থাকা যায় না। কেন যায় না জানেন? এরকম লোক আছে না যে জীবিত থাকতে সন্তান মারা গেছে, নিজে হাতে গিয়ে কবরে দাফন করে আসতেছে, এরকম লোক আছে না? তো ও বাঁচে কি করে? এ যদি ভুলতে না পারতো এই শোক,
তাহলে তো বাঁচারই কথা না। কারণ নিজের সন্তান, নিজের জন্ম দিছে, বাপ জীবিত আছে, সন্তান মরে গেছে, এটারে নিয়ে মাটি দিতেছে। ওয়াইফ মরে গেছে, হাজবেন্ড জীবিত আছে, হাজবেন্ড মরে গেছে, ওয়াইফ জীবিত আছে। এমনি তো একজন আরেকজনের ছাড়া বাঁচে না, সংসার চলে না, কিছুই চলে না। কিন্তু মৃত্যুর 2 দিন পরে কান্দে, 3 দিন কান্দে, 4 দিন কান্দে, 5 দিন 6 দিন, এরপরে আস্তে 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 অটোমেটিক ভুলে যায়। থাকে না তো, জীবন তো এরকমই, ভুলেই যায়। বলতে না পারলে এই স্মৃতি বারবার কাজ করতে পাগল হয়ে যাবে। এই জন্য কিছু জিনিস এখানে গেলেই মনে হবে, যে এটা দেখলেই মনে হবে, আরে আমার জিনিসটা ভেঙে ফেলল। দেখো তো কারবারটা, 10 বছর কষ্ট করে ঘরটা বানাইছি, ঘরটা ভেঙে ফেলছি, এর ধর। ভুলতে না পারলে এইটা বারবার জেগে উঠবে। আপনাদের মধ্যে যারা ইয়াং লোক আছে, ইয়াং লোক, কম বয়সের লোক, বাচ্চা টাইপের লোক, কোর্টের সামনেও বলছিলাম আমি, তাদেরকে এই সমস্ত ব্যাপারে আপনারা সিনিয়রদের পক্ষ থেকে, মুরব্বীদের পক্ষ থেকে বারবার বলবেন। ঘটনাটা ওই দিক থেকেই শুরু হয়, সমস্যাটা এইভাবে স্টার্ট হয়, পরে পরে মুরব্বীর ঘাড়ে, মুরব্বী আর কোথাও যাইতে পারে না। এগুলো শ্রীহাইলেও তাই হয়েছে। শ্রীহাইলে প্রথম আসছিলাম সময় এরকমই হয়েছে। এরকম ফেসবুকে কে কারে কইছে এটা না গালাগালি করে মারামারি লেগেছে। ফেসবুক কি কোনো বুক? ফেসবুক তো এমন এক জিনিস, যা মনে সাইডে লেখা যায়, এটার নাম হলো ফেসবুক। তো একজন আরেকজনের কইছে দেখিয়ে দিব, এই ফেসবুকে কথা কথা কইতে কইতে বাস্তবে দেখা দেখি শুরু হয়ে গেছে। তো এই জন্য আমাদের কাজ হবে মিলেমিশে থাকার চেষ্টা করার, এর মধ্যেই বরকত। আর মানুষকে নিয়ে প্রতিশোধ নিতে চাইলে আল্লাহরও তো একটা প্রতিশোধ আছে। একটা সীমানা ক্রস করলে আল্লাহ ধরে গাড়ে, এমন ধরে একেবারে ট্যাংরা মাছ গলার ভিতরে 3 কাঁটা লাগলে যেভাবে ধরে, এইভাবে ধরে। এটা সবসময় ধরে না, আল্লাহ তো ধৈর্য ধরে, দেখে কি করে না করে, শেষ পর্যন্ত ঘাড়ের ভিতরে এইভাবে ধরে। আমরা একটা মসজিদ, নতুন মসজিদ 70 মন রড আছে, 70 না, আমরা নিয়ে গেছি আছে এখন এই কথা। হ্যাঁ, মসজিদটার মতো আমরা এখান থেকে লয়ে গেছে। এখন এই কথা ওদের জিজ্ঞেস করলে কইবে হ্যাঁ আমরা মানুষ মেরে ফেলছি। এই জন্য এসব কিছু আর আলাপই করা যাবে না। যা গেছে গেছে, যেখানে মসজিদ গেছে গেছে, যেখানে দোকান গেছে গেছে, যেখানে যা গেছে গেছে, যেখানে মানুষ গেছে তাও তো গেছে। আপনি সব সম্পদ একসাথে করলে মানুষের জীবনে এনে দিতে পারবেন? তাও তো পারবেন না। তো এখন এই যাওয়া আসার হিসাব করলে লাভ কি হবে? লাভ হবে না, লোকসান হবে। তো এই জন্য আমি আপনাদেরকে আইনি সহযোগিতা করবো, এতে কোনো সন্দেহ নেই। একেবারে A to Z সব আইনি সহযোগিতা আপনারা পাবেন এবং বিনা খরচায় পাবেন, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু এই সমস্ত ঘটনার পুনরাবৃত্তি আর করা যাবে না। তারা কিল করতে হবে, মারতে হবে, তা করে লাভ হবে না। এই যে সমস্ত ছোট ছোট বাচ্চারা মামলার আসামি হচ্ছে, যারা সুপ্রিম কোর্টের মতো জায়গায় গিয়ে 2 মাস 3 মাস ধরে অপেক্ষমান অবস্থায় লাইনে দাঁড়ায় থাকতেছে, এদের জীবনের 12টা বাজে যাইতেছে। কিন্তু এটা আপনারা এইভাবেও বুঝতে পারবেন না। এই বাচ্চা ছেলেগুলো যখন বড় হবে, তাদের মনে, মগজে, মস্তিষ্কে এগুলো থেকে যাবে, যে বয়স যখন 22 বছর, 20 বছর, 18 বছর, এরাও তো আসামি। তো 18 বছরের একটা ছেলে, টকবগে তরুণ, এই টকবগে তরুণটাকে আপনি পাঠাইতেছেন কোর্টে আসামি করে। একে ডাকায়, একে চোর, কিন্তু সে তো আসামি। তো তার মনের ভিতরে কি যাচ্ছে এটা? এবং তার মনের ভিতরে তাকে তো নষ্ট করছেন আপনি। এবং 1বার 2বার কেউ যদি দেখেন, কোর্টে যদি কেউ যান, আসামি যদি কেউ হন, 1বার 2বার জেল খাটলে পরবর্তীতে জেলকে আর জেল মনে হয় না। কিন্তু বাংলাদেশের মানুষ তো এখনো এগুলো এইভাবে বুঝে উঠতে পারে না। মনে হয় জিদ করে জেলে পাঠিয়ে দিছি, জেলে পাঠিয়ে দিলেই কি শেষ? জেলে পাঠিয়ে দিলে শেষ না তো। একটা ছেলেকে আপনি জেলে পাঠাইলেন, এরপরে জেল থেকে মুক্তি হয়ে আসবেন একদিন, এরপরে প্রতিশোধ থাকবে তো মনের ভিতরে, কাজ করবে মনের ভিতরে। আপনি চাইলে ওটা দূর করতে পারবেন না, কারণ তার বয়স তো 18 বছর। 18 বছর 20 বছর বয়স কোনো বাধা মানে? কোনো বাধা মানে না। গুলি, পুলিশ, জেল, জুলুম এগুলো কিচ্ছু মানে না এই বয়সের মানুষের। এই জন্য এগুলো গভীরভাবে সন্তানদেরকে কি শিক্ষা দিচ্ছেন এইটাও দেখ। আপনি তো মিয়া মরে যাবেন কয়দিন পরে তো আপনি লাশ হইয়া চোখের সামনে দিয়ে গিয়া ওখানে মরে যাবেন। ওই 18 বছর ছেলেটার বয়স আরো 60 বছর পর্যন্ত বাঁচতে হবে। ওর তার 40 বছর সামনে রয়েছে। ও কি খাবে, কি করবে, ওর ভবিষ্যৎ কি? ও কি এরকম আসামি হয়ে বেঁচে থাকবে? ও আসামি বেঁচে থাকবে, ও বিয়ে করবে, ওর সংসার হবে, ওই সংসারে একটা বাচ্চা হবে, ওই বাচ্চার মধ্যে কি প্রভাব পড়বে? এগুলো তো বোঝার ক্যাপাসিটি নাই।
ক্যাপাসিটি না থাকার কারণে মনে করতেছে বেড়াগিরি দেখাই দিলাম। না, এভাবে বেড়াগিরি হয় না। বেড়াগিরি কোনটা হয়তো জানেন, যদি ঠান্ডা মাথায় বসে থেকে ওই 18-22 বছরের বাচ্চাটিরে মানুষ করে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় কর্মে কাজে লাগাইতে পারতেন, তাহলে আপনি বাড়িতে বসে কালি মুস্তাও দেখাইতে পারতেন। এটা হয়তো মূল বেড়াগিরি। কিন্তু এই বেড়াগিরি তো এলাকি গেছেন গা আত্মীয়ার আর কুচ নিয়ে বেড়াগিরি। আর ভাই আত্মীয়ার কুচ তো আপনি কি বেড়াগিরি করলেন? এটা তো বেড়াগিরি না। মারলেন তো মারলেন, একটা মহিলাকে মারলেন, এটা বেড়াগিরি হইলো? এই যে বেড়াগিরিটা করলেন, মারলেন তো মারলেন, একটা বাচ্চাকে মারলেন, বেড়াগিরি হইলো? এটা তো বেড়াগিরি হইলো না। যদি মারতেন বুঝলাম যে দিরাই থানার ওসির মেরে ফেলছে, তাহলে একটা বেড়াগিরি কম। কি কাণ্ড কারখানা! তো এগুলা কেন বলতেছি আমি, এগুলার আমাদের, আপনারা তো 1-2টা মামলার আসামি হন, আর আমরা তো শত শত হাজার হাজার কেস করি। কইরা শেষ পর্যন্ত কি? শেষ পর্যন্ত কি? ধীরাই সাল্লায় যত মামলা এইভাবে হয়, শেষ পর্যন্ত কোনো মামলায় সাজা হয় না। কেন হয় না? একটা সময় পরে দৌড়তে 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 টায়ার্ড হয়ে যায়। টায়ার্ড হয়ে কয় বাইরে আমিও আর পারতেছি না, হে কয় আমিও আর পারতেছি না। তো কি করতাম? কইলো আপোষ করি। দেখছেন এরকম শত শত মামলা আমার কাছে যায় ঢাকায়, কয় স্যার আর পারতেছি না, 7 বছর। তাহলে কে রে কি পারতেছিস না? কয় স্যার 122 জন আসামি ছিলাম, হাজিরা দিতে দিতে জিন্দিগিটার একেবারে 12টা বেজে গেছে। এখন কি? কয় আজ আন চলে না, কয় যে কোনো শর্তে। আর প্রথম কয় না, দেখা সাক্ষাৎই করা যাবে না। 7 বছর যাওয়ার পরে আস্তে আস্তে লেঙ্গুর নিস্তেজ হইতে হইতে এরপরে বিষ আর উজায় ওঠে না, সব ঠান্ডা হয়ে যায়। এবং এই জন্য এই যে হাওড় অঞ্চলে যত মারামারি হয়, যত মার্ডার হয়, কোনো মামলা মার্ডার 2-1টা ছাড়া আপনি বিচার পর্যায়ে যাইতে দেখবেন না। কারণ কি? এই যে 200-100 কতজন আপনাদের আসামি, এই লোকগুলো এখান থেকে সুনামগঞ্জে মাসে একবার হাজিরা দিলে কোটি টাকার দরকার, খালি ভাড়া কোটি টাকার দরকার। একটা লোক পিছিয়ে যদি 1000 খরচ হয়, উকিলের কোটি টাকা দরকার। একবার হাজিরা দিলে যদি 1.5 লাখ টাকা দরকার হয়, 1 বছর হাজিরা দিলে 18 লাখ টাকা দরকার, 2 বছর হাজিরা দিলে 36 লাখ টাকা দরকার, 3 বছর হাজিরা দিলে 3-18-54 লাখ টাকা দরকার। সর্বনাশ! গৃহস্থী নাই, বাড়ি নাই, ধান নাই, 400 টাকা মন ধান, 500 টাকা মন ধান, কই পাইব এই টাকায়? এক বিরাট প্রবলেম। এগুলা থেকে মুক্তির জন্য চেষ্টা করেন। চলে, আমি চেষ্টা করি, আমি সাহায্য করি আপনাদের, আমি সাহায্য করি তাদেরও, যেন সকলে মিলে এগুলো থেকে বাইরে আসতে পারে। না, এগুলার না, এগুলার না। আমি শুনেছি এই এলাকায় বহু মার্ডার অতীতেও হয়েছে, বিভিন্ন কারণে মার্ডার হয়েছে, এবং কেউই কিন্তু শান্তিতে নাই, কেউই স্বস্তিতে নাই। আমাদের কাজের সকল উদ্দেশ্য হলো ভালো থাকা। আর ভালো থাকার পিছনে উদ্দেশ্যটা কি? ভালো থাকার পিছনে উদ্দেশ্য হলো বাচ্চা কাচ্চা নতুন প্রজন্মকে মানুষ করতে হবে। এটা হবে আসল পরিকল্পনা। কে আওয়ামী লীগ করলো, কে বিএনপি করলো, কে জামাত করলো, এটা কতকার? পোলা 2টা মানুষ হইলো কিনা, 2টা চাকরি করে কিনা, একটা বিদেশে গেছে কিনা, কৃষির উপর নির্ভরশীলতা ছাড়ছে কিনা, এটা না আসল কথা। 4 ক্ষেত, 8 ক্ষেত, 10 ক্ষেত, 20 ক্ষেত, 1 হাল ক্ষেত, 5 হাল ক্ষেত করে 60 ক্ষেত করে কি লাভ হবে? কদ্দূর করবেন? একটা ছেলে সঠিকভাবে লেখাপড়া করে সৌদি আরব পাঠাইতে পারবেন, ইংল্যান্ডে পাঠাবেন, লেখাপড়া করে যাবে, দেখবেন আশেপাশে পরিবেশের বিরাট পরিবর্তন ধারণ করবে। এইটার জন্য আমি আপনাদের সাহায্য করব, আপনারাও আমার সাহায্য করবেন। আশা করি সবাই মিলেমিশে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা বজায় রাখতে পারবো ইনশাআল্লাহ। আর বাকিটা ভদ্রতা, নম্রতা না থাকলে মানুষ হওয়া যায় না। 2 চোখ আর 2 হাত পা থাকলেই তার মানুষ না। মানুষ হইতে গেলে আরও অন্য কিছু থাকতে হয়, বিবেক। ওই পাঠটুকু না থাকলে আর মানুষ হওয়া যায় না। এখন আপনারা আমাদের দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, কী খাওয়াবেন জানি না, যদি না খাওয়ান তাহলে চলে যাই। খাওয়াবেন? কই কোনো খাদ্য খাবারের আয়োজন দিন।